আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে S7 সিস্টারে, হ্যাঁ, 7 সিস্টারে S400 না আরো অনেক কিছু হয়েছে, যেটা আমি এক্ষুনি আপনাদের বলবো। যেমন দেখেন, এই 7 সিস্টার কোনগুলো? 7 সিস্টার হচ্ছে যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরামপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি অঞ্চল বা 7টি স্টেট ভারতের আমাদের বাংলাদেশের সাথে সরাসরি সম্পৃক্ত, কারণ বাংলাদেশ 3 দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত। এবং এই 7টি অঞ্চল, যাকে 7 সিস্টার বলা হয়, এগুলো আমাদের দেশের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে লাগোয়া, এবং যেটাকে বরাবরই আমাদের এই হাসনাত সার্জিস মৌলবাদী শক্তি বারবার এটাকে কাট অফ করে দিবার হুমকি দিচ্ছিলেন। এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একজোট হয়ে এখনো এই সমস্ত বর্ডারের বিভিন্ন কোনায় তারা ক্যাম্প করেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে, পাকিস্তানের ট্রেনিংয়ে। এই অঞ্চলের, এই 7 অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশের ভূখণ্ডে সন্ত্রাসী ক্যাম্প করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে বিচ্ছিন্নবাদীরা ভারতের এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখতে পারে। আর সেই কারণেই আমি গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসাম দিয়েই শুরু হবে অ্যাকশন, এবং এর পরবর্তী ভিডিও করেছিলাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিরাট অঘটন, এবং সেটারই সিগনেচার আজকের এই মুহূর্তে আপনাদের জানাতে যাচ্ছি। আপনারা আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে যে আপনার বেড়া করেছে, এটা মানে আগে কাঁটাতারের বেড়া হতো, সেটা এখন সে কাঁটাতারের বেড়া বাদ দিয়ে এখন এখানে এই সাইজের যে ছবিটা দেখছেন, বা উপরে এখানে কোনায় যে ছবিটা দেখছেন, এই ছবিটা সেম এইভাবে এইভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে, মানে বর্ডার এলাকা পুরোটাকে ঘিরে ফেলছে। এটা প্রায় 75% কার্যক্রম শেষ হয়ে গেছে। 25% বলতে কলকাতার ওই অংশে কিছুটা আছে, ভূমি নিয়ে সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে ওইটা এখন এই ঘেরাওটা দেওয়া হয়নি, তবে ওখানে বিএসএফ সার্বক্ষণিক নজর রাখছে। আর এই বেড়াটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 12 ফিট উচ্চতা একটা বেড়া, তার উপরে আছে আপনার কাঁটাতার, কাঁটাতার উপরে কাঁটাতার আছে, এবং এটা নিচের দিকে মাটির নিচে প্রায় 3.5 থেকে 4 ফিট নিচ থেকে এই জিনিস উঠানো হয়। এবং এইখানে আশপাশে বিভিন্ন সেন্সর লাগানো হয়েছে, এবং নাইট ভিশন ক্যামেরা থেকে শুরু করে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির ক্যামেরা, ফেস ডিটেক্টর, এগুলো বসানো হয়েছে। তার মানে এই বেড়ার সংস্পর্শে আসার সাথে সাথে আপনার বাম দিকে এবং ডান দিকে পুরো 4 কিলোমিটার এলাকায় এট এ টাইম রিয়েল টাইম ছবি সহ অ্যালার্ম বেজে উঠবে, সতর্ক হয়ে যাবে সাথে সাথে এই 4 কিলোমিটারের সৈন্য, পুলিশ, বিডিআর, বিজিপি, যা যা আছে সবাই। এবং এইখানে যা শোনা যাচ্ছে, এটার মধ্যে আরেকটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে ধরেন এখানে যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্র দিয়ে একটা ইঁদুর যাওয়ার ক্ষমতা অনেক, যদিও কেউ একটা ইঁদুরও যায়, তাতেও এই অ্যালার্ম বেজে উঠবে, খবর চলে যাবে সেন্ট্রাল থেকে শুরু করে সব জায়গায়। আমার 4 কিলোমিটার আপনাকে বললাম, যেখানে হবে তার থেকে ডানে 2 কিলোমিটার, বামে 2 কিলোমিটার, 4 কিলোমিটার এলাকা এট এ টাইম আপনার রিয়েল টাইম ছবি উঠে যাবে, এবং সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যাবে। এবং এখানে এমন শোনা যাচ্ছে 11,000 ভোল্টের ইলেকট্রিক শর্ট সার্কিট চালু হয়ে যেতে পারে দেন এন্ড দেয়ার, মানে কয়েক সেকেন্ডের ভিতরে, কয়েক সেকেন্ডের ভিতরে 11,000 ভোল্টের ইলেকট্রিক চালু হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে আপনি কেউ যদি কেটে যদি ঢুকারও চেষ্টা করে, ওখানে মরবে, এই অবস্থা রেখেছে। এবং এছাড়াও পুরো এই 7 সিস্টারের মধ্যে ওনারা আপনার S400, যেটা ভূমি থেকে আকাশ এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য যেই এয়ার ডিফেন্স আছে, এই ডিফেন্স সিস্টেম বসানো হয়েছে S400, এবং সেখানে বসানো হয়েছে আপনার পিনাকা এবং ব্রাহ্মস মিসাইলের লঞ্চ প্যাড, ওগুলো ওখানে প্রস্তুত। এছাড়াও রাফায়েল বিমান রাখা হয়েছে 1 বা 2 স্কোয়াড্রন, এবং সুখয় 35 আছে, থান্ডার বিমান আছে, এবং মিরাজের মতন বিমানও ওইখানে
প্রস্তুতি রেখে এসছে পুরো সেভেন সিস্টার অঞ্চলে। এবং এই সেভেন সিস্টার অঞ্চলকে এমনভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডে অ্যাকশানে যেতে পারে। ভৈরব ব্রিগেড, আপনারা জানেন যে ভৈরব ব্রিগেড সবচেয়ে শক্তিশালী ব্রিগেড। এরা পাহাড়ে পর্বতে গুর্খাদের মতো, গুর্খা ব্রিগেডের মতো পাহাড় পর্বত সব জায়গায় যেতে পারে। আর সেভেন সিস্টারের যে অঞ্চলটাকে ঘেরাও করা হয়েছে এই কাঁটাতার দিয়ে, সেখানে ম্যাক্সিমাম পাহাড় পর্বত নদী নালা আছে। এবং ওখানে এমন কিছু নদী আছে যে নদীতে ওনারা যে কামান এক জায়গা থেকে এক জায়গায় নিয়েছেন, সেটা নদীর ভিতর দিয়ে কামানগুলো চলে বর্ডারের কাছে গিয়েছে। তার টোটাল প্রস্তুতি। এবং সেম সিস্টেমটা করে রেখেছে আপনার জম্মু কাশ্মীরের দিকেও, মানে যেখানে কাশ্মীর, যেটা নিয়ে পাকিস্তানের সাথে বিরোধ আছে। তার মানে সামান্য একটা স্ফুলিঙ্গ, এবার হোক সেটা কাশ্মীর পয়েন্ট থেকে আর হোক সেটা বাংলাদেশ পয়েন্ট থেকে, অ্যাট এ টাইম ওনারা বুট রাখার দরকার নাই, ইন্ডিয়ান সেনাবাহিনী আসার দরকার নাই, ওখান থেকে বসে কয়েক মিনিটের ভিতরেই বাংলাদেশকে ম্যাসাকার করার ক্ষমতা রাখছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং বাজেট প্রায় নাকি যতটুকু নিউজ পেলাম তাতে $120 মিলিয়ন সম্ভবত গত 1.5 বছরে ইন্ডিয়া খরচ করেছে শুধু এই টোটাল বর্ডার সিকিউর করার জন্য। এমনভাবে সিকিউর করেছে যে এখন সেভেন সিস্টার খাওয়ার আর ভেঙে দেওয়ার, সেভেন সিস্টার উড়িয়ে দিব, গুড়িয়ে দিব, এগুলার বলার ক্ষমতা আপনাদের ক্ষমতা আছে, কিন্তু করার কিছু নাই। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট সব কিছুর উপরেই এই মুহূর্তে নজর রাখছে। আপনাদের বারবার বলছিলাম যে কোনো মুহূর্তে হবে। হ্যাঁ, এখন একটা ভুল পদক্ষেপ বাংলাদেশের খড়গ নেমে আসবে পুরো দেশের উপর। সেভেন সিস্টার আর বাঙালি, তোমরা সেভেন সিস্টার আর ভাঙতে হবে না। ওই সেভেন সিস্টারের জায়গায় ওরা হয়তো আমাদের দুই চিকেন নেক নিয়ে ওইটাকে অ্যাড করে 9 সিস্টার করে ফেলবে। এরপর আমরা হয়ে যাবো ব্লকড। এবং বঙ্গোপসাগরের ভেতরে ইন্ডিয়ান নৌবাহিনী একটা ঘাঁটি করেছে, যুদ্ধ জাহাজগুলো সব ওইদিকে নিয়ে গেছে বঙ্গোপসাগরের ভেতরে। তার মানে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় তারা, ইন্ডিয়ান সেনাবাহিনী প্রস্তুত এবং তারা আক্রমণের জন্য ফুল ফ্রেজে রেডি। তার কারণ হচ্ছে যে এখানে বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে। এবং অর্ডার নাকি দেওয়া আছে আগে গুলি পরে কথা, তার মানে আগে গুলি করে দিবে পরে কথা। এখন বাঙালি, হাসনাত, সার্জিস আর গান্ডু ইউনুস, তোমাদেরকে বলবো যাও এবার সেভেন সিস্টার ভাঙো। আর এখানে আজকের এই অবস্থাটার কারণ কি জানেন? আমাদের সাবেক কিছু সেনা কর্মকর্তা, প্রায় 25 জনের নাম আছে, সাবেক কিছু সেনা কর্মকর্তা, বর্তমান 6 জন সেনা কর্মকর্তা মিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরা ট্রেনিং ক্যাম্প খুলেছে। এবং যেখানে ট্রেনিং দিচ্ছে আপনার পাকিস্তানের সামরিক বাহিনীর লোকজন, সমস্ত অস্ত্র শস্ত্র সব দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে, যেটা দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করানোর জন্য। চোরাগুপ্ত আক্রমণ, সরাসরি না। 2 দিন আগে মনে হয় গতকাল না গত পরশু জানি নর্থ বেঙ্গলের ওই সাইডে আরেকটা জায়গায় দেখছেন বোমা বিস্ফোরণগুলো বাড়ি উড়ে গেছে, এর আগে ঢাকায় হয়েছে। এরকম বোমা প্রচুর বানানো হচ্ছে। এবং এগুলো বোমা না, এগুলো সব ডিটোনেটর যুক্ত, মানে যেটা সুইসাইড ভেস্টে পড়তে পারে, বা আপনার অটো আছে, এটা দিয়ে চাপ দিলেই বোমাগুলো টাইমার যুক্ত বোমা, টাইমার এইভাবে করে বোমা করতে পারে, বোমা বিস্ফোরণ করতে। সমস্ত অস্ত্র বোমা বানানোর প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, পাকিস্তান সেনাবাহিনী। সহযোগিতা করছে বাংলাদেশের সামরিক বাহিনীর 25 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 10 জন কারেন্ট সেনা কর্মকর্তা, যারা এই কাজে লিপ্ত। এবং এটার পুরো অর্থায়ন করছে বর্তমান সরকার এবং পাকিস্তান সরকার। সুতরাং ভারতের প্রস্তুতি নিয়ে নিছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে, নজর রাখতে পারি, আমরা দেখতে পারি, আমাদের তো আর করার কিছু নেই। আসলে কাঁটাতারের বেড়া কি ওই আমার ভাবির পোলা পাটোয়ারির শাশুড়ির হাতের উপর দিয়ে দিবে? তারা তো তার জমিনের উপরে দিবে, আপনার যথেষ্ট জায়গা দূরে থেকে, 150 মিটার দূরে। এত চলতেছে কেন আমার ভাবির পোলার, এত চলে কেন? কারণ হলো ওই যে গরু চুরি, ফেনসেডিল আনা, হাড়ি আনা, চিনি আনা, তারপরে কচু মুখী পেঁয়াজ আনা, এগুলোর তো পার্সেন্টেজ পায়, তাই এত তার এত জ্বলতেছে। ওইগুলো আমরা বুঝি, তার বুকে কোথায় ব্যথা, তোমার কোথায় কোথায় ব্যথা গো, এগুলো আমরা তো বুঝি ব্যথাটা। বাংলাদেশের সাথে ভারতের ওই যে আরেক বদমাইশটা আপনি যেটা দেখালেন ভিডিওতে, বলতেছে বাংলাদেশ, কলকাতা তো অনেক উন্নত, ওইখানে মানুষ যাবে কেন?
ওরে ভাবির পোলা পাটোয়ারি, নাম বলে দিব নাকি একটা একটা করে? একটা একটা নাম বলবো? তোর মায়ের কোন কোন ভাতার গেছে কলকাতায় গিয়ে পলায় থাকে, তারা কিন্তু আওয়ামী লীগের লোক না, তোরাই তো যাস ব্যবসা করতে। এই দেশে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, আমি এক্সাক্ট ফিগারটা হয়তো বলতে পারতেছি না, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার চোরাচালানি হয়। বাংলাদেশের বাজেটের কয়েক ভাগের এক ভাগ, 3-4 ভাগের এক ভাগ চোরাচালানি হয়। এগুলো কারা খায়? এই পাটোয়ারের এই তো কমিশন খায়। তো এই গরু যে চুরি করে আনে, কি হিন্দুরা খায়? আচ্ছা, যে গরু চুরির কথা যে বলে, গরু চুরি আনে কি কলকাতার লোকেরা খায়? না এই যে কলকাতার হিন্দুরা খায়, না বাংলাদেশের মুসলমানরা খায়? কত বড় বাটপার! মানে শুনেন, যদি আপনি মিথ্যাবাদী না হইতে পারেন, আপনি কখনোই জামাত করতে পারবেন না। আর যদি আপনি ডাবল মিথ্যাবাদী না হন, তাহলে কখনোই আপনি গুপ্ত জামাত হইতে পারবেন না। এ তো গুপ্ত এবং প্রকাশ্য জামাত। এর তো আজকারা দিয়ে রাখছে। দোয়া করতেছে, আমার ভাবির পোলার হায়াতের জন্য দোয়া করি। কারণ হলো, আমার আরেক ভাবির মাইয়া কারিনা জামান মারা গেছে। আহা হা, ইন্নালিল্লাহ। খুব কষ্ট লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আবার রাগ করেন না, আলহামদুলিল্লাহ বললে খারাপ নয়। আমাদের এক হুজুর বলছে, মৌলানা আবুল বাশার, তিনি বলেছেন, হাফেজ মৌলানা আবুল বাশার বলেছে, মরার পর আলহামদুলিল্লাহ বলতে হবে। হাদিস এসে গেছে মার্কেটে, তাই আমি আলহামদুলিল্লাহ বললাম। আলহামদুলিল্লাহ, আমাদের কারিনা, আমার ভাবির মেয়া কারিনা মারা গেছে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করি, বাবা পাটোয়ারি, তুমিও বাইসা থাকো, তোমার শাশুড়িও বাইসা থাকুক। দোয়া করতেছি আমি, যে তুমি যেন কারিনার মতো অক্কা না পাও, পটল না তুলো। কারণ তোমার সাথে বাংলাদেশের জনগণের বহুত হিসাব আছে। গরু চুরির থালিদ্দর বুঝেন তো? আমাদের এলাকার থালিদ্দর বলে যে চোরা কারবারি মালামাল, চুরি ডাকাতির মাল যে রাখে, তাকে বলি থালিদ্দর। পাটোয়ারির মতো আমার ভাবির পোলারা যারা চেঁচামেচি করতেছে, যে সমস্ত নেতারা চেঁচামেচি করতেছে, গরু চুরি বন্ধ নিয়ে, মুরগি চুরি বন্ধ নিয়ে, এই যে কাপড় চুরি বন্ধ নিয়ে, ফেন্সিডিল চোরাচালান বন্ধ নিয়ে, এদের পিত্তি চলতেছে। বললাম তো, 1 লক্ষ, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার চোরাচালান হয়। এর মধ্যে 1 লক্ষ কোটি টাকা বেনিফিটেড বাংলাদেশ। তো এই আপনার আমি বলছি না, এর আগে আপনার চ্যানেলও বলেছি, কয়েক জায়গায় বলেছি, বাংলাদেশের 1 কোটি মানুষ চোরাচালানের উপর নির্ভরশীল। চাপা যতই মারো ভাবির পোলা পাটোয়ারি, হ্যাঁ, তোমার হাসুড়ি গিয়ে জিগাও যে কত টাকা চোরা কারবারি করে, এগুলো কিন্তু আমরা জানি। এইগুলো বললে তো আর সত্যকে, আপনি তো মিথ্যা কথা আপনি কতক্ষণ বলবেন? চুরি আমার কেন? আচ্ছা, বাংলাদেশ কেন কাটা তারা বেড়া দেয় না? কারণ বাংলাদেশ থেকে যাওয়ার কিছুই নাই, আসে শুধু আসে। ভারত তার মার্কেট জোগাড় করে নিবে, আর বলে কলকাতা অনেক ধনী, তো যাও কেন? যাও না, বলো যে আমরা বাংলাদেশে ভিসা নিব, আমরা বাংলাদেশিরা যাবো না। লাইন দেয় কারা? ইহুদিনা ছাড়া যায়? এই যে আমার ভাবির পোলা পাটোয়ারি, আর এই পাটোয়ারির শাশুড়ি এলে চোখে দেখে না যে সীমান্তে কারা যায়? বাংলাদেশ থেকে কত লক্ষ মানুষ প্রতিদিন যায়, গেলে তারা চোখে দেখে না? কত হাজার শুধু এক সীমান্তে যায় জানে না? আর কলকাতা যাবো কেন? কত ঠাডা বড় মিথ্যাবাদী! গুপ্তরা মিথ্যা বলতেই হবে, নাহলে তো হবে না। জি, ধন্যবাদ। বলছে কিন্তু ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এই বক্তব্যে বলছে, ওই যে একবার বিএসএফ বিডিআর একটাকে মারছিল, তারপরে যে বিডিআর যে 10টা বিএসএফ মারছিল, চুপ হয়ে গেছিল। ওইরকম আবার করতে হবে কিন্তু। বলতে গিয়ে আমার ভাবির পোলা পাটোয়ারি, ভাবির পোলা পাটোয়ারি ওর শাশুড়ি নিয়ে তো সীমান্ত না যাইতে বলেন না তো, মুরো যাইতে বলেন না, যাইতে বলেন না। মির্জা আব্বাস, ভারতের বিএসএফ কে কি মির্জা আব্বাস মনে হয় যে গালি দিতে দিতে কমায় পাঠাবে? যাইতে বলেন না। তখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো, বিডিআর হেডকোয়ার্টার থাকতো, আর ওটা কি যুদ্ধ হয়েছে? তারা পরে বলছে এটা ভুল হয়েছে। মায়েরে দেখ না, 2টা বিএসএফ বিজিবির হেডকোয়ার্টার থাকে কিনা। তারপর আমার 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 ভাবির পোলা পাটোয়ারি, ফরিদ ভাই জামাত নেতা পারোয়ার, গোলাম পারোয়ার বলছে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করতে হবে, তাহলে তো তাদের দলের লোকেরা এসব ধরা খাবে। জি জি জি, ফাইন বলছেন। প্রথমে তো তাহলে জামাতেদেরই ফাঁসি হবে, আর মৌলবীদের হুমানে ফাঁসি হবে। আমরাও চাই করুক করুক করুক, করতে বলেন, তাদের করতে বলেন। পাথর মেরে মারতে পড়লে তো প্রথমে তো মৌলবীদের পাথর মারা হবে, ওই 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 পরোয়ারদেরাই আগে পাথর মেরে মারা হবে ওদেরকে। আমরা তো চাই করুক, করে দেখাক। শুনেন, আমাদের ভাবির পোলারা এত আস্কারা পেয়ে গেছে যে এদের খুব চুলকানি উঠেছে, এদের খুব চুলকানি উঠে গেছে যে বাংলাদেশ ভারত একটা সংঘর্ষ হোক। হওয়ার পরে না বুঝবে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। আমি আগে কখনোই যুদ্ধ চাইতাম না, আপনারা জানেন আমি যুদ্ধ বিরোধী, মানবতাবাদী মানুষ। যুদ্ধ মানেই নারীর উপরে অত্যাচার, যুদ্ধ মানেই শিশুর উপর অত্যাচার, যুদ্ধ মানে না খেয়ে থাওয়া, যুদ্ধ মানে জীবন নাশ, যুদ্ধ মানে সম্পদ নষ্ট, যুদ্ধ মানে পিছিয়ে পড়া, যদি যুদ্ধবাজ দেশ না হয়।
যুদ্ধবাজ দেশের আবার যুদ্ধ করলে লাভ, কিন্তু আমরা তো যুদ্ধবাজ দেশ না, তাহলে আমাদের লোকসান হবে। কিন্তু এখন আমি এদের খাসিলতে বলতেছি, আল্লাহ তুমি এদের এদের হৃদয়ের এদের হৃদয়ের যে কথা, ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ এটা হয়ে যাক, এদের শখটা মিটে যাক। আমরা তখন দেখতে চাই যে এরা তখন কি করে যুদ্ধে। কিন্তু এরা তো দূরের কথা, বাংলাদেশ সেনাবাহিনী তো যাবে না, এই বিজিবি তো পালায় চলে আসবে, একটা তো যুদ্ধ যাবে না। যাবে কারা? ওই যে মাদ্রাসার কথা এই তিন পোলারে পাঠাবে, পাইকারি ধরে পালে পালে মারা যাবে। আর ভারত তো যুদ্ধ করবে না, ভারতে যুদ্ধ করার দরকার আছে? ভারত শুধু ফুড চেইনটা কেটে দিবে। ভারত ফুড চেইন কেটে দিলে তো বাংলাদেশের মানুষ পালে পালে না খেয়ে মারা যাবে। ওই গাজার 18 লক্ষ মানুষই ভাত পায় না, আফগানিস্তানে ভাত পায় না, বাংলাদেশের 18 কোটি মুসলমানরা ভাত দিবে কে? বলে দিলাম আপনাকে, এই দেশে যদি যুদ্ধ হয়, বাংলাদেশের জনগণ নিজের দেশেই রোহিঙ্গাদের মতো তাঁবুতে থাকতে হবে, আর খাইতে হবে ভারত থেকে আনে মোটা চাইলের ভাত। ওই শেষে কিন্তু ওই ভারতই ভরসা, দিন শেষে কিন্তু ওই ভারতই বা আল্লাহ ভরসা চলবে না। ওই দিন শেষে, আমি সরি এই কথা বলার জন্য, দিন শেষে ভারত ভারত মাতা ভরসা। ওই যা কয় না যে গরুর মুতের দেশ, মুত খাওয়া দেশ, ওই গরুর মুত খাওয়া দেশের চাল ছাড়া বাংলাদেশের মানুষের পেটে ভাত যাবে না। চাপা যতই মারুক, আমিও দোয়া করতেছি এখন যে যুদ্ধটা হোক, কিন্তু ভারত আগে যুদ্ধ করবে না। সমস্যা তো এই জায়গায়, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো, ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী দেশ আছে। বার্মার মতো হইতো না, আর পাকিস্তানের মতো মাটোয়ারি, মানে কি আর বলবো, নিরীহ মানুষের সবাই ধমক দিতে পারে, দুই একটা চটকানা দিলেই সাইজ হয়ে যেত। তবে ভারতের জনগণ কিন্তু সচেতন হয়ে গেছে। কিভাবে? ভারতের জনগণ শুভেন্দু অধিকারীকে, বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে, এমনি কিন্তু আনে নাই, ওইখানে আসার কথা ছিল না। এমনকি আমারও বিশ্বাস হয় নাই যে শুভেন্দু অধিকারীর দল ক্ষমতায়, মানে বিজেপি ক্ষমতায়। আমি ভেবেছিলাম দিন শেষে মমতা ব্যানার্জি পাওয়ার আসবে, কিন্তু ওই দেশে হিন্দুর ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনি খেয়াল করেছেন কেন? যে এই সমস্ত চুলকানির কারণে। এই যে চুলকাইতেছে না, চিকেন নেক হয়ে যাবে, এলিফ্যান্ট নেক, রাজশাহী রংপুর চলে যাবে, চিটাগাং চলে যাবে, পরে যে বৃহত্তর ময়মনসিংহ ঢাকা নিয়ে বাংলাদেশ বানায়, তখন তো বাংলাদেশ থাকবে না, বাংলাস্তান। বাংলাস্তান নিয়ে সুখী থাকতে হবে, খুশিতে থাকতে হবে। আর মাঝে মাঝে ভারত বা রাশিয়া বা আমেরিকা কিছু সাদগা দিবে, ওগুলো খায় চলতে হবে। ওই দিন আমাদের সামনে আসতেছে। দোয়া করেন যে শেখ হাসিনা যেন বেঁচে থাকে। শেখ হাসিনা যদি মারা যায়, তাহলে বাংলাদেশের কপালে কিন্তু শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সবাই একবারে লাগে। আমি চিন্তিত আছি এই জায়গায়। বাংলাদেশে শেখ হাসিনা না থাকলে এই মুহূর্তে, আর যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে, সব না খায় মারবে, পালা পালে মারা যাবে, কেউ রক্ষা করতে পারবে না। আমি বেঁচে থাকি আর না থাকি, আপনার এই কথাগুলো সত্যতা পেয়ে যাবেন। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একটা জিনিস দেখছেন, এটা রেস্টুরেন্ট থেকে একটা টিচারকে ধরে নেওয়া হয়েছে, সে নাকি ক্লাসরুমে ইসলাম ধর্মের অবমাননা করে কি কথা বলছিল। তাহলে এইবার আমি এখন কথা বলি। আমি পোস্ট দিয়েছি একটু আগে, এইরা আমার গালি দিতেছে ওখানে, কাফের, নাস্তিক, মুরতাদ, মানে কি গালি নাই, তারপর তওবা করেন ইত্যাদি ইত্যাদি লিখছে। জি, ধন্যবাদ। আমার নিম গাছ রোপণ আন্দোলনকে সাধুবাদ জানিয়েছেন। এবং আমি চাই যে আমি আমি সবাই, আমার দর্শক সহ আপনাকে অনুরোধ করবো, প্রত্যেকে যার যার বাড়িতে একটা নিম গাছ লাগাবেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। একটা নিম গাছের দাম 50 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা। এমনকি আপনি যদি গ্রামে থেকে নেন, রাস্তায় যাওয়ার সময় নিম গাছ পাবেন, একটা গাছ টান দিয়ে তুলে নিয়ে আপনি রোপণ করে দিবেন। আপনার এই নিম গাছটা একদিন বাংলাদেশের জন্য, পরিবেশের জন্য, বাংলাদেশের অর্থনীতিতে কি যে অবদান রাখবে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি এই মুহূর্তে যদি 5,000 টাকা আপনি ব্যাংকে রেখে যান, এই কাজ হবে না। যেটা একটা নিম গাছ গাছলে বাংলাদেশের উপকার হবে, পৃথিবীর উপকার হবে, অর্থনীতি, তারপর পরিবেশ, সবকিছুতে উপকৃত হবে সারা পৃথিবীর মানুষ, শুধু বাংলাদেশ না। এটা অনুরোধ থাকলো সবার কাছে। এবার ফিরে আসি, আপনি যেটা বললেন যে না, ভুলে গেছি আপনি শেষের জন্য কি বলছিলেন কথাটা। ওই যে একটা শিক্ষক, হ্যাঁ, মনে পড়ছে। শিক্ষক, আমি পোস্ট দিয়েছি আজকে। তাকে যে বললো তিনি ধর্ম অবমাননা করেছেন, কি ধর্ম অবমাননা করেছেন তিনি? শুধুমাত্র এটা নিয়ে আমি আজকে লাইভ একটা ভিডিও করতে চাইছিলাম, মনে করার জন্য ধন্যবাদ। তিনি কি বলেছেন? বলেছেন যে আজান মাইকে এত জোরে দেওয়া ঠিক না, একটু আস্তে দিলে ভালো হইতো। এইটা ধর্ম অবমাননা? তাহলে এখন বলি, বাংলাদেশের মৌলবীর, আমি নিজেই তো ছোটবেলা শুনছি যে মাইকে আজান দেয় শয়তানে, মাইকে আজান দেওয়া হারাম। তাহলে আমার আগে যারা জেনারেশন তারা তো মাইকে আজানই দিত না, বলতো শয়তানে দিত, মাইকে আজান দিত না। এই মৌলবীরই তো বলেছিল মাইকে আজান দেওয়া হারাম। এখন মাইক ভালো হয়ে গেল। ইসলামের কোন জায়গায় লেখা আছে মাইক দিয়ে আজান দিতে হবে? কোন জায়গায় লেখা আছে? কোথাও লেখা নাই। এবং এই মৌলবীরে বলেছে মাইক হারাম, আর এখন মাইক শুধু এটুকু বলেছে আওয়াজ কম, এর জন্য সে ইসলাম অবমান হলো। তাহলে এবার আমি বলি, আমি যেটা পোস্ট দিয়েছি, মুফতি আমির হামজা বাংলাদেশের মর্দে মুজাহিদ জামাতে ইসলামের আইন বাস্তবায়নকারী
এমপি বলেছে কি জানেন, বলছে যে নবীর কোনো ক্ষমতা কোনো উপকারই আসবে না, বলছে নবী কোনো উপকার আমার কোনো উপকারই আসবে না, এই বলছে। ওগুলো কিন্তু আমার কথা না। আর তারেক মনোহর ট্রাক্টর মনোহর কি বলছে, বলছে মদিনায় মসজিদে কুত্তা পেশাব করবে তার মানে লোক থাকবে না। এটা ইসলাম মনে হয় নাই? আর লামা জাহাবিরা, এই যে খালাজারি সালাজারি, তারপরে ওই যে লামা জাহাবি যত আছে, আহসানুল্লাহ ফাহসানুল্লাহ, তারপরে যে কি মহসিন, তারপর মানে এরকম যত আছে লামা জাহাবি যাদের বলে মৌলবী, কাজ্জাব বিন শয়তান বিন ইউসুফ, এলে যারা আছে আর পোলা মোল্লা সব কি বলছে জানেন, কইছে নবীর মা বাবা জাহান্নামে থাকবে। এটা ইসলাম অবমাননা না? ও দাড়ি টুপি আলা থাকলে বললে কোনো সমস্যা নাই, এটা ইসলাম ধর্ম অবমাননা না? নবীর মা বাবা জাহান্নামে থাকবে। ইসলামের পরিভাষায় যারে তৈরি না করলে পৃথিবী বেশ তো দুজক তো দূরের কথা কিছু সৃষ্টি হইতো না। তার মা বাপ দুজকে থাকবে বলছে, বলছে আর জাহান্নামী। আমি সে করি জাহান্নামে গেলে তো চিন্তা কি আছে, যে নবীর মা বাবা জান্নাতে থাকবে। দ্বিতীয় বলেছে মদিনায় কুত্তায় পেশাব করবে, কুত্তায়। আবার কে বলেছে, ট্রাক্টর মনে হয়, মদিনায় কুত্তায় পেশাব করবে। এই কথা বলে ইসলাম মনে হয় না? আর এই আমির হারামজাদা জামাতের এমপি বলছে নবী কোনো উপকার আসবে না। এটা ইসলাম মনে হয় না? এটা আপনি আমি বললে তো আমাদের গলা থেকে মাথা আলাদা করে ফেলবে। আপনি জান আমার এখানে কি কি গালাগালি করে। যে ধন্যবাদ যিনি কি মৌসুমী কবির 7224, আচ্ছা আমাদের বাড়িতে 7-8টি নিম গাছ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি সম্ভব হয় আপনারা এখানে আমার সাথে একটু যদি যোগাযোগ করার সুযোগ দেন, আপনার ওখানে 8টা গাছ আছে মানে অনেকগুলো নিমের বীজ আমি পাবো। আমাকে যদি নিমের বীজগুলো দিতেন, অথবা আপনার আশেপাশে অনেকগুলো নিমের চারা হয়ে গেছে, এগুলো যদি তুলে অনেকে আমাকে এই সহযোগিতা করতেছে। খুলনার একজন নারী, অদ্ভুত ব্যাপার, আমি তাকে চিনি না, আমার সম্ভবত আমার মেয়ের বয়সী, সে আমাকে বলেছে আঙ্কেল ভিডিও পাঠিয়েছে যে আমার এখান থেকে চারা নিয়ে যাবেন। তাকে আমি টাকা পর্যন্ত দিতে চাইছি যে আমি এগুলো নেওয়ার জন্য তোমাকে কি গিফট দেবো, তোমাকে তুমি বলো। বলছে গিফটও নিবে না, টাকা তো দূরের কথা। আপনি যদি আমাকে ওইখান থেকে, সে মেয়ে এগুলো দিয়েছে, আপনার ওই গাছগুলো যদি আমাদের দেন, আমাদের উপকার হয়, আমাদের ভলান্টিয়ার যাবে আপনার ওইখানে। কোনো না কোনো ভাবে যদি আপনার আমার সাথে যোগাযোগ করেন, আপনার ওই নিম চারাগুলো নিয়ে আমরা বিভিন্ন বাসায় বাড়িতে 1 হোম 1 ট্রি, এটা হচ্ছে আমাদের পলিসি। যে ধন্যবাদ, যেটা বলতেছিলাম, তাহলে ইসলাম অবমাননা তারা করে নাই, তাহলে তো এখন আমির হামজাকে জেলে নিতে হবে, ফাঁসি দিতে হবে। তারপরে এই তারেক মনোহরকে নিতে হবে, এবং যত লামা যাবি আলেম আছে সবাইকে নিতে হবে। নাই না কেন? ও দাঁড়িয়া টুপি আলা দেখলে সব জায়েজ না? সব জায়েজ। কোরআনের পাখির জন্য গলা ফাইটে যায়, ওই 5 জন না 6 জন মারা গেছে, ওটার হাজার হাজার লাখ লাখ বানাইলেন শাপলা চত্বরে। আবার বিবিসি সংবাদদাতা বলে একজনও মরে নাই। আচ্ছা ধরে নিলাম 100-200 মারা গেছে গুলাগুলিতে। না, শাপলা চত্বরে কেউ মারা যায় নাই, অন্যান্য জায়গায় কেউ মারা যায়। মিথ্যা কথা তাদের হিসেবে 39 জন নাকি 50 জন নাকি 60 জন মারা গেছে। প্রতিদিন যে হাজার হাজার ছাত্র ধর্ষণ হইতেছে কোরআনের পাখি, তাদের নিয়ে কয়েকজন কথা বলতে আপনি শুনেছেন? আপনি তো সাংবাদিক, আপনি আমার চাইতে অনেক বেশি জানেন। আপনি বলেন জীবনে কোন মৌলবীর মুখে আপনি শুনেছেন বা বিবৃতি দিয়েছে যে মাদ্রাসায় শিশু বলাৎকার বন্ধের জন্য আমরা এগিয়ে আসবো? শুনছেন? কোনোদিন শুনেন নাই। এটা ইসলাম তখন ইসলাম খতরমে কখন যায়? যখন মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে। ইসলাম খতরমে কখন যায়? যখন আমরা জামাতের সমালোচনা করি। ইসলাম খতরমে কখন যায়? যখন আমরা হেফাজতে পাকিস্তানদের আলো সমালোচনা করি, তখন আর সমস্যা হয় না। এই যে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, আপনি আমাদের মনে করে দিয়ে ধন্যবাদ। কোরআন পুড়িয়েছিল, তখন ইসলাম অবমাননা হয় নাই। শুধু তাই না, কুমিল্লা নাকি কোথায় জানো কোরআনের উপরে পায়খানা করে রেখেছিল মাদ্রাসা ছাত্র ফাঁসিয়ে দেওয়ার জন্য, ধরা পড়ার পরে সেটা নিয়ে কেউ কথা বলে নেই। তখন ইসলাম খতরমে যায় না। ইসলাম খতরমে কখন হয়? মুক্তিযুদ্ধের প্রশ্নে। ইসলাম খতরমে কখন হয়? গণতন্ত্রের প্রশ্নে। ইসলাম খতরমে কখন হয়? মানবাধিকারের প্রশ্নে। ইসলাম খতরমে কখন আসে? যখনই নারী অধিকার প্রশ্নে কথা বলি। ইসলাম খতরমে কখন যায়? যখন বলি শিশুদের বিয়ে দিও না, করিও না, বাল্য বিবাহ করিও না, তখন ইসলাম খতরমে চলে আসে। ইসলাম খতরমে যখন চলে আসে যখন গণতন্ত্রের কথা বলি, ধর্মনিরপেক্ষতার কথা বলি। ইসলাম কখন খতরমে চলে আসে? যখনই বলি 72 সংবিধান প্রতিষ্ঠিত করা, তখন ইসলাম খতরমে হয়ে যায়। কিন্তু ইসলাম যখন অরিজিনালি খতরমে, তখন ইসলাম খতরমে যায় না। মৌলবীরা ইসলাম নিয়ে যে সমস্ত তাল বাহানা করেছে, তারা কখনো, জি ধন্যবাদ আপনাকে। তবে আমি চাই যে শিক্ষক নিয়ে, এটা হচ্ছে একটা অজুহাত। বাংলাদেশে আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের জনগণ, দেশ এবং বিদেশে সবাইকে জানাতে চাই, বাংলাদেশকে কিন্তু সংখ্যালঘু শূন্য করা হবেই। ইভেন আওয়ামী লীগ আসলে এদেরকে টিকিয়ে রাখতে পারবেন না। এটা একটা পরিকল্পিত তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করা হবে। তার জন্য তারা এগুলো অজুহাত, এক সময় এক অজুহাত। বাংলাদেশে একটা শিক্ষককে চাকরি করতে দিবে না যারা হিন্দু, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, আর প্রাইভেট হোক, আজ হোক কাল হোক, এদের একটাকেও থাকতে, ইভেন বাংলাদেশে কোনো হিন্দু থাকতে দিবেন না, দেবেই না। শুধু তাই না, আপনি হয়তো শুনেছেন
যে পাকিস্তানে ইসলামপুর কেটে কৃষ্ণপুর রাখা হয়েছে। বাংলাদেশে আমার একটা এলাকার নাম আছে রামনগর, রামনগর লিখছে রামনগর কেটে। ধরেন আমি ক্ষমতায় গেলাম, আমি গিয়ে বললাম না এটা রামনগর, রামনগর না, এটা রামনগরই হবে। আমার আর এলাকার নাম কি স্যার? ব্রাহ্মণবাড়িয়া না বলার জন্য বলে বি বাড়িয়া, বুঝছেন? হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি বিবাদ। না বলার জন্য এমসি কলেজ, মুরারিচাঁদ কলেজ, ওইটা মুরারিচাঁদ না বলার জন্য বলে হচ্ছে এমসি কলেজ। মদন মোহন কলেজ এম কলেজ বলা হয়। জি 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 জি, মদন ঠিক মোহন বলছি। না শুধু বলা। তাই না, আমার এলাকার আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের নাম হচ্ছে রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল। বলে না, বলে RDM পাইলট হাই স্কুল। রানী দিনমণি হিন্দু, হিন্দু জমিদার বানাইছে, ওইটা বলবে না তারা। বললাম তো আমার এলাকা আরামনগর নাম, এখন ওটার অরিজিনাল নাম রামনগর। এখনো যারা বয়স্ক তারা ওটাকে রামনগরই বলে। অশিক্ষিত লোকেরাই বরং ঠিক আছে, আরামনগর বলে না, বলে রামনগর। সেটাকে আরামনগর বানানো হয়েছে। ধরেন ধরেন আমি শৈশবের এমপি হইলাম, ধরেন ধরে নিলাম, কমরেড মইনুদ্দিন খান বাদলের মতো বলি, ধরে নিলাম আমি এমপি হইলাম, আর ওই রামনগরটাকে আমি বললাম এটাকে আজ থেকে রামনগরই থাকবে, আরামনগর নয়। আমার এমপি গিরি ছুটে যাবে, আমার আমার এলাকায় আমি ঢুকতে পারবো না। কিন্তু পাকিস্তানের মতো জায়গায় ইসলামপুরকে বানানো হয়েছে কৃষ্ণপুর। ভাবতে পারেন এটা? আর বাংলাদেশে, বাংলাদেশে ফাতেমানগর বানানো হয় কালীবাড়িকে, কালীবাড়িকে বানানো হয়েছে ফাতেমানগর। এই যে ময়মনসিংহ, ত্রিশাল যাইতে, ময়মনসিংহ রেলে যাইতে। এই যে তাহলে কি রে? আপনার 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 স্বীকৃতি চলে আসছে, যেটা আপনার সবাই বলে। আচ্ছা, জি জি জি, ধন্যবাদ এই মন্তব্য করার জন্য, জিন্দাপীর, অসংখ্য ধন্যবাদ। জি জিন্দাপীর, জি জি, হ্যাঁ। হ্যাঁ, দুষ্ট লোকেরা আমার জিন্দাপীর বলে, জামালপুরের জিন্দাপীর, জামালপুরি বলে। তবে এগুলো না খুব দুঃখ লাগে, দুঃখ লাগে। আমাদের দেশটা, আমাদের বাংলাদেশ, আমার আমার 90 সালে আমার মনে হয়েছিল, যখন আমি ছাত্র কলেজের, তখন মনে হয়েছিল পৃথিবীতে একটাই মুসলিম কান্ট্রি। ওই যে একজন গালিও দিছে, এক ভাবির পোলা দেখলাম গালা গালিও দিতেছে। যাই হ্যাঁ। হোক, আমি ভেবেছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ হবে, যেখানে গণতান্ত্রিক ভাবে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করবে, থাকবে, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু 90 সালে, 91 সালে খালেদা জিয়া হলেন মুসলিম বিশ্বের, মানে মুসলমান ইসলাম, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে কথিত যে 57টা মুসলিম দেশ বলা হয়, তার মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। আমি আশাবাদী ছিলাম। তারপর শেখ হাসিনা আসলেন, আশাবাদী হলাম। কিন্তু না, আমরা কি দেখলাম? বাংলাদেশ ধীরে ধীরে মৌলবাদ, জঙ্গিবাদের দিকেই ঝুঁকে গেল, নারী বিদ্বেষী। শুধু তাই না, এই দেশের সিনিয়র রাজনীতিবিদেরা পর্যন্ত নারী বিদ্বেষী হয়। আপনি কল্পনা করতে পারেন? ভাবা যায় না, এরা তো নারী বিদ্বেষী। কিন্তু যারা নারী বিদ্বেষী তাদের বলে রাখি, আপনাদের জন্য বড়ই দুর্ভাগ্য, বিএনপি থেকে কোনোদিন যদি তারেক রহমানের পরামর্শে ওই নারী, আমি আপনাকে বলি, আমার এখানে যেসব ছেলেরা টকশোর জন্য আসতে চায়, আমি বললাম তিনজনের একটা গ্রুপ করো, তোমাদের সাথে একটা মেয়ে যাতে থাকে, ছাত্রলীগের। ওই মেয়ে পাবো কই? তোমার নেত্রী শেখ হাসিনা, তুমি কো মেয়ে পাবো কই? চিন্তা করে দেখেন। এই হচ্ছে আমাদের দেশ, এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা চেয়েছিলাম আমার বাংলাদেশটা, সোনার বাংলাদেশটাই থাকবে। অর্থনীতি কোনো, এটা সত্য যে আওয়ামী লীগ একটা দল 15-20 বছর ক্ষমতায় থাকলে, 16 বছর কেন, 5 বছরও ক্ষমতায় থাকলো, তার ত্রুটি বিচ্যুতি অবশ্যই থাকবে। সেটা কম্পেয়ার করতে হবে। একটা দলের তো অবশ্যই, ধরেন আমাকে আপনি মন্ত্রিত্ব দিলেন, এর জন্য কি আমার কি ভুল হবে না? নবীর বাপদাদা নামে ধর না, আমরা ভাই ধর্ম নিয়ে কথা বলতে আসি নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেখানে যে শিক্ষককে শুধুমাত্র তিনি বলেছেন, আমরা জানি এর আগে অনেক ছাত্র শিক্ষককে আচ্ছা তাহলে তো বিজ্ঞানের আলোচনা করলো জেলে নিবে, কারণ পানির চক্র যখন পড়াবে, যখন 5ম শ্রেণীতে পানি চক্র পড়াবে, এ তো জেলে যাবে। কারণ ও তো বলবে যে, এটা তো মিকাইলি ফেরেশতা বৃষ্টি দেয়, বৃষ্টি পানি চক্র মানবে না, খুব জেলে যাও বলবে এরা। অথচ শুনেন, পৃথিবীর কোন মুসলিম সেক্ট, কোন উপসম্প্রদায় বা সম্প্রদায় একজন আরেকজনকে কাফের বলে নাই? বেরেলবি বলে দেওবন্দিরা কাফের, দেওবন্দি বলে বেরেলবিরা কাফের, বেরেলবি দেওবন্দি বলে মৌদুদিরা কাফের, মৌদুদি বেরেলবি দেওবন্দিরা বলে কাদিয়ানি কাফের, কাদিয়ানি বেরেলবি দেওবন্দি মৌদুদি সবাই মিলে বলে শিয়া কাফের, শিয়া বলে এরা কাফের। কে কাফের না? কে কাফের না এদের দৃষ্টিতে? এরা প্রত্যেকের দৃষ্টিতে প্রত্যেকেই কাফের। লামা জাহাবিরা বলে হানাফিদের নামাজি হয় না, বলে নামাজি হয় না। আবার এরা বলে ওদের নামাজ হয় না। প্রত্যেকের দৃষ্টিতে শুধু তাই না, আজকে উর্দু ভাষায় এত পেয়ারা, ফার্সি এত পেয়ারা, কোরআন যখন প্রথম ফার্সিতে অনুদিত হয় তাকে কাফের ফতোয়া দিয়েছিল। আবার যখন কোরআন উর্দুতে অনুদিত হয় তখন আরবি আর ফার্সি আলাদা কাফের ফতোয়া দিয়েছিল যে উর্দুতে কোরআন অনুবাদ করেছিল। আর মুসলমান তো, বাঙালি মুসলমান তো ভয়ে কোরআন বাংলা অনুবাদই করে নাই, ওটা করেছে প্রথম
ভাই গিরিশচন্দ্র সেন, নাম লেখে ভাই গিরিশচন্দ্র সেন। ওটার দাতা লেখে না, কোরআন অনুবাদ করছে তো, তাই এখন আর দাতা না, ভাই হয়ে গেছে। কিন্তু ওরা করেছে। তো এরা এরা বাংলাদেশের কথা ছিল, বাংলাদেশের মানুষ আধুনিক চিন্তা চেতনা হবে, কিন্তু বাংলাদেশের ওয়াজ কালচারে এই যে আজকে যত ধর্ম অবমাননার কথা বলা হয়, মূল ঘটনাই বলা হয় না। মানে কারোর বিরুদ্ধে শত্রুতা করতে শুধু বলবেন এটা ধর্মবিদ্বেষী বা ইসলাম ধর্ম অবমাননা করছে। আচ্ছা, শুধু ইসলাম ধর্মের অবমাননা হয়, আর কোন ধর্মের অবমাননা তো হইতে আমরা দেখি না। শুনেন, মুসলমানরা কত উন্মাদ। পাকিস্তানে এক মহিলা স্বপ্ন দেখছিল তার প্রতিবেশী নবীরে অপমান করছে, স্বপ্নে স্বপ্নে। সে কোর্টে মামলা করছে, সেই মামলা আবার পাকিস্তান কোর্ট নিছে। তাহলে বুঝান তো যে ইসলাম মুসলমান, মানে এই জন্যই সম্ভবত, আই এম সরি এটা আমার বক্তব্য না, সম্ভবত এই কারণেই চায় না যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস বলেছে, সম্ভবত এই কারণে। আচ্ছা, এই যে মাইকে পৃথিবীর সব জায়গায় কি আজান দেওয়া যায়? না, দুবাই কি আজান দেওয়া যায়? আমি দুবাই যাইনি, আপনি গিয়ে না, থাকেন। আমি অস্ট্রেলিয়ার কথা বলি আপনাকে। অস্ট্রেলিয়াতে কোনো মসজিদে কখনোই মাইকে আজান দেয়া হয় না। শুধুমাত্র মসজিদ না, আপনি মন্দির, গির্জা, পেগোডা, আপনি সব সাউন্ডটা ভেতর রাখবেন, বাইরে না। হ্যাঁ, এখানে সব ধর্মের মানুষ আছে, কাজেই কাউকে ইয়ে করার এখানে ইয়ে নেই যে যার ধর্ম তার কাছে রাষ্ট্রের কি বলার আছে। অস্ট্রেলিয়া কিন্তু সেই দেশ। আপনি 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 যেখানে জব করেন, জবের ওখানে আপনি নামাজ পড়তে পারবেন না, নামাজ বাড়িতে পড়বেন আপনি। নামাজ পড়ার জায়গা আছে না। এই দেখেন আর একটা হাস্যকর কথা, কালকে দেখলাম একটা ছবি আসছে, বিমানের নিচে, এয়ারপোর্টে বিমানের নিচে নামাজ পড়তেছে। এটাকে আমি সমালোচনা করেছি, ফাত্রামি। আমার কাফের, মুরতাদ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান যা ইচ্ছা থাকে। আচ্ছা, বিমানের নিচে কোনো ফাত্রামি ছাড়া আর কিছু, ভণ্ডামি ছাড়া আর ছাড়া তার মধ্যে আপনি কোনো ভণ্ডামিটা দেখেন না কেন? অস্ট্রেলিয়ার মুসলমানরা মাংস কেনার আগে হালাল দোকান দেখে মাংসটা কিনে। হালালটা কিভাবে হয়? হালাল কাউন্সিল একটা আছে, তার একটা সিল মেরে দেয়া ওই প্রতিষ্ঠানগুলাতে, মানে জবাই করা হবে হালাল। আপনি একটা চিকেন ইন্ডাস্ট্রিতে, বুঝছেন, ট্রের উপর দিয়া মুরগিগুলা যাচ্ছে। হ্যাঁ, ওইখানে মেশিন, ওইখানে তার গলা কাটতেছে, মেশিনে গলা কাটতেছে। এটা কিন্তু বলি হয়ে যাচ্ছে কিন্তু। অবশ্যই বলি, মেশিনে গলা কাটা আপনি বলি। ওই যে মেশিন যেখানে গলা কাটতেছে, ওইখানে কম্পিউটার এমনি প্রোগ্রাম করা, বিসমিল্লাহ লাগবে, বিসমিল্লাহ লাগবে, কম্পিউটারে প্রোগ্রাম করা কিন্তু। ওই যে একটা একটা ধরে যে মুরগি কাটবে, ওই ম্যান পাওয়ার নাই কিন্তু। এবং ওই মুরগিটা যে যাচ্ছে ট্রেতে, এইটা কেটে ছুলে প্যাকেট হয়ে বেরোচ্ছে কিন্তু, সমস্ত ধুয়ে প্যাকেট হয়ে বেরোচ্ছে। শোনেন, আমরা তো সেই মুসলমান, বইনের ওয়ারিশ মাইরে হজে যায়, বইনের ওয়ারিশ মাইরে ওমরা হজ করে, ঘুষ খায়। আমার এক বন্ধু একদিন, আমার আবার বন্ধু যারা আছে, আমার আবার ঢাকা শহরে মদ খাইতে টাকা লাগতো না, ঠিক আছে, চল দোস্ত যাই, ঠিক আছে। হ্যাঁ, ঠিকই বলছেন, দুবাই মসজিদের মধ্যে আজান দেয়, আপনি ঠিকই বলেছেন। শোনেন, মসজিদ ইয়েতে গিয়ে কি বলে জানেন, কয় মাংস খাইতেছে, কয়টা হালাল জবা, তো বাংলাদেশের কথা বলতেছি। আমি বললাম, এই তুই খাস ঘুষ, তুই ঘুষের টাকা দিয়ে খুঁজতে আসছিস, মানে আরাম টাকা দিয়ে তুই হালাল খাবার খোঁজাস। মানে আমাদের দেশে কিন্তু একটা দারুণ চর্চা আছে, পরের জমি দখল করছে, আপনার কাছে একটা জিনিস আছে কিন্তু, আপনার ভাবির ছেলে রাস্তাঘাটে এখন ইসলামী গ্রাফিতি আঁকছে। কারণ কইলে মায়ে মায়ের খায়, না কইলে বাপে হেঁটে খায়, এরকম দশা আর কি। আমার ভাবির মেয়েরা পোলারা, এরা ইসলামিক গ্রাফিতি আঁকতে কোথায় বলছে? ইসলাম তো যেটা করে, সেটা তো ইসলাম যেটা করবে সেটা নবী রাসূলের দ্বারা প্রমাণিত হইতে হবে। কোন কোন সাহাবী কবে গ্রাফিতি বানাইছে ইসলামিক গ্রাফিতি? আরে ভাই, কোরআনই তো লিখে যায় নাই, 300-200 বছর পরে আপনি গ্রাফিতি আঁকেন। ওই যে বললাম যে ধর্মেও থাকবে, এরা জিরাফেও থাকবে। দেখবেন যে এই দেখেন না, কারিনার মায়ে কি বললো, আমার মেয়েকে আপনারা দাফন কাফনের ছবি উঠাবেন না, দেখতে আসবেন না, এটা হারাম কম, ইসলামে অবৈধ। তার মেয়ে যে ঝাঁকানা কানা আছে, এটা বুঝি বৈধ না? মানে কত বড় ভণ্ড এরা হয়ে থাকে, আর কত বড় মিথ্যুক এরা। আপনি দেখেছেন যে ভিডিও আছে তারা কি করতেছে, তারপরে বলে এটা তারা করে নাই। তো এই লোকদের আপনি 71 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের, এই যে আপনার বিরুদ্ধে একটা বক্তব্য আছে, বুঝিয়ে বলবেন বাংলাদেশ সামরিকভাবে উন্নত অস্ত্র কিনে ভারতীয় দালালদের জ্বলে কেন, যেখানে
পারমানেন্ট এই আমার এই ভাবির পোলা আছে না, এটা তো পেয়ারা পাকিস্তানি, এটা তো মোহাম্মদের উম্মত না, এলো মকা মৌদুদের উম্মত। আরে ভোদাই, বাংলাদেশ অস্ত্র কিনলে আমার জ্বলবে কিনা রে বেকুব? আমার কেন জ্বলবে? আমার দেশ অস্ত্র কিনবে, সমস্যা কি? আমার দরকার তোর কি দেখি? চাকরি, আমার বেকার ছেলে চাকরি দরকার, আমি অস্ত্র না, কিনে এত কি করবো? আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দেই। বাংলাদেশে আজকে টাকলা ফুয়াদ আছে না, টাকলা ফুয়াদ বলছে এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দরকার নাই, সব বন্ধ করে দেন। সেই জায়গায় যদি আমি বলতাম একবার যে মাদ্রাসা বন্ধ করে দেন, তাহলে কি হইতো? তাহলে কি হইতো? এই জন্য তো বলি যে বাংলাদেশে যারা পেয়ারা পাকিস্তানি, এরা সব জামালপুরে পাগলা। ডিমের আলী 5টায় কিনে 3টায় বেছে। একবারও কিন্তু বলে নাই যে মাদ্রাসা বন্ধ করো। বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দরকার নাই, তাহলে কি মাদ্রাসা দরকার? আর এই যে ভোদাইটা বললো যে অস্ত্রের কথা, তুমি অস্ত্র কিনা কার সাথে যুদ্ধ করবা ভাবির বলা? তোমার শাশুড়ির, তোমার শাশুড়ির প্রেমিক শেখ ফরিদের অস্ত্র সাথে যুদ্ধ কিনলে করবা? তাদের লাভ, কিন্তু এই আর্মি অফিসারদের লাভ, তারা কমিশন কিনতে গিয়ে করে তারা। আমি আরো বলি আপনাকে, বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে অস্ত্র কিনে? আমি তো বাংলাদেশ অস্ত্র কিনার পক্ষেই না। শোনো ভাবির বলা, তুমি অস্ত্র কিনে কি করবা? ঘরে বুঝাই বলো, কার সাথে যুদ্ধ করো? বার্মা, সেটা ভেঙে দিবে বার্মাই। আর ভারতের সাথে যুদ্ধ করবা? কয় সেকেন্ড টিকবা বাবা? ওই যে পাকিস্তানি কয়েকদিন আগে যে আর্মি চিফ বললো না যে এরকম এই ঐতিহাসিক একটা ইলেকশন হয়েছে, এই ইলেকশন হয় নাই, এটা খুঁজতে গিয়ে দেখি কি জানেন, ওই আর্মি চিফ এরা চাচ্ছে হচ্ছে বাজেটের বাইরে 29,000 কোটি টাকা চাচ্ছে তারা, মানে তারা যেগুলো কিনবে ওগুলো কমিশন পাবে তারা। এটাই তো আসল কথা। শুনেন, যে বাংলাদেশের সেনাবাহিনী মিষ্টির ব্যবসা করে, এটা আমরা বলি নাই, দিলারা চৌধুরী বলেছে, বিএনপির বুদ্ধিজীবী। তিনি বলেছেন যে সেনাবাহিনী ড্রাইভার বানায়, তারপর মিষ্টি বানায়। আর সেনাবাহিনী তো এবার ঘোষণা দিছে যে মুরগি, এই যে গরুর দালালদের সাথে থাকবে মাঠে, মানে গরুর দালালিও শুরু করবে। এরা কোনোদিন পাখি মারছে? যুদ্ধ করা তো দূরের কথা। আপনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কাজটা কি? চাকরি নেওয়া, লেভরাইট করা, রিটায়ার্ড হওয়ার পরে কিছু টাকা নিয়ে বাড়িতে চলে যাওয়া। আর যদি একটু সুবিধা পায় তাহলে মিশন করে মসমসায় খাওয়া। কোনোদিন একটা মুরগি মারছে? রিটায়ার করলেও বুঝছেন তারা যে ইয়েগুলো রেশন, যেটা স্বাস্থ্যকার আমলের দামে রেট, কিন্তু এটা শায়েস্তা খানের আমলে। শুধু তাই নয়, চাউল চাউল সিগারেট মদ এগুলো সবকিছু তারা যে যে দামে কিনে, এটা কিন্তু কেউ কল্পনা করতে পারবে না। কিন্তু আস্তাগফিরুল্লাহ, কি বললেন? বাংলাদেশ সেনাবাহিনী মদ কিনে? এটা শুনে রাওয়া ক্লাবে কি হয়? রাওয়া কি ক্লাব কেন? বললেন? না, আমরা তো রাওয়া জানি রাওয়া ক্লাবটা ক্লাবে, কেন? রাওয়া ক্লাবটা তো কি মদ বলেন? খাওয়ার জায়গা। আমরা তো জানি রাওয়া ক্লাব হলো মক্কা থেকে জমজমের পানি খায়। এটা আপনি কি? না না, না আপনি না মিথ্যা বলছেন। না না না, আপনি আপনি আওয়ামী লীগের দোষর, আপনি আওয়ামী লীগের দোষর, ভারতের দালাল। আপনি আওয়ামী লীগের দোষর, আপনি মিথ্যা বলছেন। ওইখানে জমজমের পানি খায়। আপনি বলতেছেন বাংলাদেশের এই তৌহিদি আর্মিরা রাওয়া ক্লাবে মদ খায়? আমরা তো জানতাম না এটা। বাংলাদেশের জনগণ কি এটা জানে? শুনেন, বাংলাদেশ আরেকটা উদাহরণ দিই কোথায় পায়। বাংলাদেশের বাংলাদেশের যত সেনাবাহিনী দেখবেন, সবগুলো দেখবেন টাকনুর নিচে প্যান্ট কাটা, সবগুলো। কিন্তু যখন কমিশন খাইলে কারা খায়? এই যে, আচ্ছা, আর্মিরা তো ভালা, পাসপোর্টের ডিজি কারা? পাসপোর্টের বেশি ডিজি কারা? আর্মি হ্যাঁ, বিআরটিসির ডিজি কারা? আর্মি বিআরটিসি। তারপরে পিটিআরসি। সব সব জায়গা আর্মির, কিন্তু সব মেডিকেলে। সব সব দুর্নীতির নেতা কিন্তু আর্মি, কিন্তু হ্যাঁ, এই কথা কেউ বলে না। সব দোষ কার? এমপির। সব দোষ কার? চেয়ারম্যানের। সব দোষ কার? মেম্বারের। পলিটিশিয়ানদের। সব দোষ কার? মেয়রের। চেয়ারম্যান গমসুর, আমার নানা 1.5 বছর 1.5 বছর জেল কাটছিল গমসুরের অভিযোগে। ঠিক আছে, শুনেন, আপনাকে বলি, এরা সব গমসুর। সেনাবাহিনী কি করে? সব মক্কার খাদেম না? সব মক্কার খাদেম। তাহলে চুরি কারা? পাসপোর্ট টাকা না দিলে পাওয়া যায়? বিআরটিসির লাইসেন্স কারা করে? 2 নম্বরই করে। হাসপাতালে এত পরিণতি এত খারাপ কেন? অবস্থা খারাপ কেন সরকারি হাসপাতালে? সব তো দায়িত্ব তারা। মহসিং মেডিকেলের ডিজি কারা? নাকি কি বলে পদে কি থাকে? সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে ডিজিটাল আর্মি। তাহলে কি আর সেনাবাহিনী কি ফেরেস্তা না? সব ফেরেস্তা। এত দুর্নীতি হয় কেন? ওগুলো আমরা জানি। তারপরে ওই যে এমএস এর যে কন্ট্রাক্টর, এটা পার্সেন্টেজের টাকাটা তো আগে কেটে নেয়। এটা কি জানেন আপনারা? এমএস এর যে, কে না জানে যে ওখানে 5% আগে পিছিয়ে দিতে হয়? কে না জানে? সেনাবাহিনীর ঘুষ খায় না? সব এর দেবতা হয়ে গেছে, ফেরেস্তা হয়ে গেছে, তাই না? ওগুলো আমরা বুঝি না। সুযোগের অভাবে সৎ থাকে। এই যে বলেন 29,000 কোটি টাকা, কি সেনাবাহিনী কাজ কি? 29,000 কোটি টাকা আমরা সেনাবাহিনী দেন? আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দরকার নেই। বাংলাদেশের মতো রাষ্ট্রের সেনাবাহিনীর দরকার নেই। শুধু বাংলাদেশ না, আমি পৃথিবীতে সেনাবাহিনী মুক্ত পৃথিবী চাই। সেনাবাহিনীরা কেন বানাইছেন আপনি? পাখি মারার জন্য? না কুতকুত খেলার জন্য?
না গোল্লা শুট খেলার জন্য, না হাডুডু খেলার জন্য? পৃথিবীতে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী, পৃথিবীতে মানুষ হচ্ছে একমাত্র বোকা প্রাণী যারা নিজেদের মারার জন্য মানুষ তৈরি করে রাখে, যার কোথাও নাই। এই যে আসার জামাতি কথা না, বলছে, কারণ হ্যাঁ, সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ হচ্ছে জামাতি। শুধু জামাতি না, এরা হিজবুত তাহরিরে, এরা পুরা পেয়ারা পাকিস্তানি, এরা জঙ্গি সমর্থক। আমাকে বলেন যে ক্যান্টনমেন্টের আশেপাশে হিজবুত তাহরিরের সবচেয়ে বড় বড় পোস্টার কে লাগাইলো? আমি 3 বছর গবেষণা করেছি যে হিজবুত তাহরির পোস্টার কে লাগায়, এগুলো বের করবো, পারি না। আজ পর্যন্ত কেউ পোস্টার, হিজবুত তাহরিরের পোস্টার লাগাইতে নিষিদ্ধ দল। এই যে আপনাকে ওই লাইনের লোক আসছে, আরে বেকুব, পাকিস্তান কখনো এই দেশ দখল করতে পারবে না, ভারত সবসময় থ্রেট দেয়, আর তো উন্নয়ন মিসাইলে ভারতের শেষ হবে, কি করবা? এখন এই 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 পেয়ারা পাকিস্তানি ভাবির পোলার আর কি বুঝামু? এদের তো, এদের আকল তো পাকিস্তানি জজবাতে ভরপুর। ভারত যদি এই দেশ দখল করতে চাইতো 71 ঠেকাইতে পারতা, তোমার মায়ের ভাতারে পারতো। ভারত যদি এখন বাংলাদেশ দখল করবো, তুমি পারবা? তোমার শাশুড়ির হাতি সব পাইতে দিল তো ঠেকাইতে পারবো না, ভাবির পোলা। এখন দুনিয়া হচ্ছে বাজার দখল করে, মার্কেট। সারা পৃথিবীতে বুদ্ধিমানরা বাজার দখল করে। আমি আবারও বলি, ভারত কেন বাংলাদেশ দখল করবে? ভারতকে কি কুত্তায় কামড়াইছে? কুত্তায় কামড়াইছে ভারতকে বাংলাদেশ দখল করবে? ভারত এত পাগল? শোনেন, আমার সাথে, আমি তখন ব্যাঙ্গালোর থেকে নাকি কেরালা থেকে আসতেছি, আমার ভুলে গেছি এখন, ট্রেনটা ব্যাঙ্গালোর থেকে আসতেছে, হয় ব্যাঙ্গালোর থেকে না কেরল থেকে উঠেছি। 3-4 জন পুরো জামাত মাইন্ড সেট আপ এই কথাটা বলেছিল, ভারত বাংলাদেশ দখল করবে। আমি তাদের বললাম, আপনি কতদিন যাবত আছেন? বলে যে তারা, ও ইয়েস, ব্যাঙ্গালোরে, কেরল থেকে, ট্রেনটা কেরলে কিন্তু ব্যাঙ্গালোর থেকে এসে আসতেছিল। বললো যে 15 দিন নাকি 16 দিন বলছে। মানে আমি বললাম যে ভারত দখল করবে বাংলাদেশকে, কেন দখল করবে এটা বলেন? দখল করে নিবে মুসলমানের দেশ। আমি যে ভারতের পাগলা কুত্তায় কামড়াইছে সেই কথাটা আবার বলি। ভারত মাগনা একটা সুপার মার্কেট পাইছে 18 কোটির দেশ। এদের যদি এখন ভারত দখল করে 18 কোটিকে চাকরি দিতে হবে না, ব্যবসা দিতে হবে না, এদের দেশের দায়িত্ব নিতে হবে না নাগরিকের, তো সে অটোমেটিক একটা সুপার মার্কেট 18 কোটির দেশের মানুষের পাইছে। সে কেন যাবে ভারত দখল করতে? আর ভারত বাংলাদেশকে এই কারণে দখল করবে না রে গাধা, শুনে রাখ। এই কি ভাবির বলা যে বলছো সে শোনো, এবং যারা এটা বিশ্বাস করো তারা শোনো মনোযোগ দিয়ে। যেটা আমি ওই ট্রেনে বলেছিলাম, ওই ছেলেগুলো সব বিএনপি বা জামাতপন্থী ছিল, পরে আমার সাথে এগ্রি করছে। এমন না যে ভারতে বাংলাদেশে থাকে, বাংলাদেশে পার হওয়ার পর আবার জিজ্ঞেস করছি, কি ছোট ভাই, আমি যে বললাম এখন বলতো, ভারতের ট্রেনে ছিল এখন বলো, কয় না আপনি ঠিকই বলছেন। তার মানে তারা তার আমার সাথে এগ্রি করছে, সেজন্য বললাম। এই 18 কোটি মুসলমানের মধ্যে 15 কোটি তো ভারত বিরোধী। ভারত বিরোধী 15 কোটি ভারতের মধ্যে নেই, ভারতের পাগলা কুত্তা কামড়াইছে, এতগুলো সাপ, বিচ্ছু, গোগরা সাপ, কাঁকড়া, বিচ্ছু এগুলো নিবে না? ভারতের পাগলা কুত্তা কামড়াইছে, মাগ না মাগ না। বাংলাদেশ যদি কালকে বসে, কিছু কিছু সবার সবাই হাঙ্গা করে না। যেমন ধরো আমার ভাবির পোলার খালারা, এমনকি আমার ভাবিরা যদি আমার কাছে হাঙ্গা বসে, আমি কি করবো নাকি? কইলে আমি হাঙ্গা করবো? সবাই হাঙ্গা করবে? তেমনি বাংলাদেশ যদি বলে ভারত, বাংলাদেশ থেকে ভারত, তুমি তুমি আব্বা হও, তুমি নিয়ে নাও, আমি লিখিত দিতে পারি, ভারত বাংলাদেশ নিবে না, কোনো দিনই নিবে না। কারণ বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত করা মানেই ভারতের বিপদ আরো 1000 গুণ বাড়ায় নেওয়া। পাকিস্তান যদি সারাদিন চিৎকার চেঁচামেচি করে আমাদের নিয়ে নাও, তাও পাকিস্তানকে নিবে না। কারণ জানে যে মুসলমানদের মাইন্ড সেট আপ কি, তাদের সভ্যতা সংস্কৃতি সব ধ্বংস হয়ে যাবে, তাদের শিক্ষা বিজ্ঞান ধ্বংস হয়ে যাবে। তাই কোনোদিনই বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারত নেবে না। ওই যে অখণ্ড ভারতের কথা বলে, এটা একটা পলিটিক্যাল বক্তব্য, এটা ভারতের একটা পলিটিক্যাল জজবা। এটা হলো যারা বিজেপি করে বা যারা হিন্দুত্ববাদী, যেমন এই দেশ আছে মুসলমানিত্ববাদী, বাংলাদেশের লোক হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী, কিন্তু ইসলামিত্ববাদী মুসলমানিত্ববাদী গুলো মুখে ব্যথা হয়, ওটা কইতে শরম পায়। তো হিন্দুত্ববাদী যারা, তাদেরকে জোশে রাখার জন্য এই কথাটা বিজেপি বলে। ভারত কোনোদিনই বাংলাদেশকে তো নিবেই না, পাকিস্তান মাগ না হাঙ্গা বইলেও যাবে না, ভারত নিবে না। আপনারা লিখে রাখেন, কোনো দিনই যাবে না। ভারত এটা চায়ও না, ভারতের জনগণ নিবে না। একটা উদাহরণ দেই, এটা আমি লিখেছিও বলেছিও কয়েকবার। তখন আমি ব্যাঙ্গালোরের সেই দেবী সেটির যে তার যে হসপিটাল, সেখানে আমি ছিলাম। কয়েকজন আমরা একই বেডে, পাশাপাশি বেডে ছিলাম। তো আমি জিজ্ঞেস করছি, এক ত্রিপুরার এক মহিলার সাথে পরিচয় হয়েছিল। আমি বলেছিলাম, দিদি, এটা 7-8 বছর আগের কথা। আমি বলছিলাম, দিদি, আবার যদি 71-এর মতো ঘটনা, আমাকে জায়গা দিবা না? কয় না 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 না, বাংলাদেশিদের আর জায়গা দিব না। পরে আমি বলছি, দিদি আচ্ছা মুসলমানদের জায়গা না দিলে হিন্দুদের দিবা না? কয় ওটা তো আরো দিব না। এই ত্রিপুরার নারী বলছে, কয় হিন্দুদের তো আরো জায়গা দিব না। কয় কোন বাংলাদেশ, ত্রিপুরা যেটা সবচেয়ে নিরীহ
পিসফুল একটা স্টেট, সেই স্টেটের একজন হিন্দু নারী ওইটা বলতেছে আবার আমরা মুসলমান। ওইটা আবার দাদা একটা মাইগ্রেন্ট সাইকোলজি। ওই মহিলাও কিন্তু বাংলাদেশ থেকে ওখানে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ মাইগ্রেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একজন আমার কথা মাইগ্রেন্ট শোনো। আরেকজন চায় না। হ্যাঁ হ্যাঁ, ও মাইগ্রেশন করে গেছে, রাইট রাইট, ধন্যবাদ। মানে আমি বলছি, তখন আমি বলছি যে দিদি কয় না 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 না, কয়েকগুলো খুব ভেজাল এগুলি করুন। তাহলে যারা হিন্দুকে নিতে চায় না, বাংলাদেশে মুসলমান নিবে? এই যে বাংলাদেশে এত নির্যাতন হয় সংখ্যালঘু, ভারত নিয়ে গেছে এদের, না নিয়ে যাবে? নিবে না, আমি জানি নিবে না। আমি তো চাই, অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করে, হিন্দু এবং মুসলমান, এমনকি আমার শুভাকাঙ্ক্ষীরাও দ্বিমত পোষণ। আমি বলছি না, হিন্দুদের আপনারা মাইগ্রেট করেন, ৭১-এ যেমন ৪৭-এ যেমন এক্সচেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জ করেন, কারণ এই হিন্দুরা আজব কালক থাকতে পারবে না। আমি হিন্দুদের বলছি আপনারা বাংলাদেশে কিন্তু শেষে তো যাবেনই, যশোর রোড তো ধরবেনই, এক কাপড়ে যেতে হবে ৭১-এর মতো, মান সম্মান হারিয়ে, সম্পদ হারিয়ে, জাস্ট এক কাপড়ে না খেয়ে, রাতের বেলা খালি জল খেয়ে আপনাদের রোড টু যশোর ধরতে হবে। তাই বলেছিলাম এখনই আপনারা এক্সচেঞ্জের চিন্তা করেন। আরেকটা চিন্তা আছে, ওটা টেকনিক্যালি বলা যাবে না, সেটা সমস্যা আছে। তো হয় আপনাদের যেতে হবে, তাই প্রস্তুত, মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন, নাহলে কিন্তু ধরা খাবেন। এটা আমি বারবার বলি, এই জন্য আমাকে অনেকে হিন্দুরাও বকা দেয়, মুসলমানরা তো দেয়, এমনকি রাজনীতিবিদরা বলে তুমি এভাবে কথা বলো কেন, কয় এটা কি হিন্দুদের দেশ না? আমি বলি, হিন্দুদের দেশ তো বটেই, কিন্তু হিন্দুদের তো বাংলাদেশি মনে করে না এরা। কারণ বাংলাদেশে প্রকাশ্য পোস্ট দেয় যে একটা হিন্দু মানে সে ভারতের এজেন্ট, এটা বলে তারা। কিন্তু বাংলাদেশের যে প্রত্যেকটা মাদ্রাসার মৌলবীরা পাকিস্তানের এজেন্ট, এটা আবার আপনি বলতে পারবেন না। এটা বললে আবার আপনি তখন ইসলাম খত্রমে, তখন আপনি ভারতের তালা। এটা বলা যায়। বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ প্রেমিক একজনও নাই। যদি কেউ বাংলাদেশ প্রেমিক থাকে, তাহলে সেটা হিন্দুরাই, যত এদের গালি দেখ। হ্যাঁ জি, এই কথাটা আমি বলছি। জি, এই পণ্ডিতের দেশকে ভারত দখল করবে, তাদেরকে করতে, জি আমি ওইটাই বলছি যে বাংলাদেশকে ভারতকে কুত্তায় কামড়া নাই, বাংলাদেশের মতো একটা এই দেশকে দখল করতে যাবে, এত পাগল তারা হয় নাই কোনোদিনই না, এবং যাবেও আপনাকে না অনেক কোনোদিন। ধন্যবাদ ফরিদ ভাই, জি চমৎকার আড্ডা। এই আড্ডাটা অনেক দর্শক উপভোগ করছে, সেটা আমরা এই আড্ডাগুলোই দিব, খুব এনজয় করে এটা। আপনি ভালো জি, থাকবেন। আর ধন্যবাদ। কিছু যুক্ত করতে চান? শেষ করবো আমরা। আমার শেষ কথা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে যে দিকে যাচ্ছে, দয়া করে এখনো যারা সত্যিই বাংলাদেশকে ভালোবাসে ঐক্যবদ্ধ হন, নাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু কিন্তু খতরাবে। ওই যে একজন লিখেছেন চুক্তি হয়ে গেছে, একটা পরাশক্তির বাহিনী আসবে যাবে, অনুমতি লাগবে না। এগুলো একটা দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য কখনোই আপনি ভালো দেখেন কিছু বয়ে আনবে না। আমেরিকান এম্বাসি কি ফাইজলামি করছে, রিক্সায় আমেরিকার পতাকা, তারপর ইয়া দিয়ে রাস্তায় ইয়ে করতেছে। ভিসা তো দিবে না একটারেও। ভিসা দিবে না কিন্তু হ্যাঁ, একটারেও। আমেরিকানরাও জামাল ফিরে পাগলা, ডিমের হালি ৫টায় কিনে ৩টায় বেচে, ৩টায় কিনে ৫টায় বেচে না। আর কোন দুঃখে ভিসা দিবে, বরং আরো ভিসা কমবে। শুনেন, এরা বলতে, ওইদিকে কিন্তু আমেরিকা কি করতেছে দেখেন, ভারতে বাংলাদেশে এটা করতেছে, আমেরিকা আবার ভারতে তাদের অস্ত্র অস্ত্র দিতেছে, অস্ত্র চুক্তি হয়ে গেছে, ভারতের সাথে অস্ত্র চুক্তি হয়ে গেছে আমেরিকা। এই খবর তো আমার ভাবির ফলারা জানে না। এই খবর আমি কিন্তু আগস্টে, হ্যাঁ ওই বছরই, অর্থাৎ ২৪ সালের শেষের দিকেই বলেছিলাম যে এই ভারতের সাথে জি, আমিও চাই হিন্দুদের ব্যাপারে আমার কথাটা সত্য না হোক, এটা আমি, আপনি যত না চান তার চেয়ে বেশি আমি মনে প্রাণে চাই। কিন্তু বড়ই কষ্টের ব্যাপার, এটা আপনাদের আমি ১০ বছর গবেষণা করে তারপরে বলেছি। আমিও চাই আমার এই কথাটা যেন মিথ্যা হয়ে যায়, ভুল হয়ে যায়, বাংলাদেশে যেন সংখ্যালঘু শূন্য না হয়। কিন্তু এটা হবে, পারবেন না। এই দেশের মাইন্ডসেট আমি এই দেশের প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতাদের সাথে আমার, শুধুমাত্র প্রধানমন্ত্রী ছাড়া সবার সাথে জীবনে একবার হলেও কথা হয়। আর আমি কৌশলে কি কি প্রশ্ন করতে পারি, এটা আমার মুখোমুখি হলে আপনারা বুঝবেন। আমি পেটের কথা বের করে নিতে পারি। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত সম্পর্কে তো আমি জানি, ওটা জিজ্ঞাসা করার দরকার নেই। আওয়ামী লীগ, বিএনপি, এমনকি ইনক্লুডিং বামপন্থী, এবং এগুলো মূর্খ লোকের কথা বলি নাই, মাদ্রাসার কথা বলি নাই, যারা ইউনিভার্সিটি পড়ুয়া তাদের মাইন্ড সেট সম্পর্কে আমার জানা আছে। তাই আমি বলে দিয়েছি বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যায় মোর দেন ১০ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছর। যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে ১৫ বছর লাগবে। তার মানে বুঝছেন তো, মানে আওয়ামী লীগ আসলেও বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে, তাহলে আর ৫ বছর বেশি লাগবে, ২০ বছর, কিন্তু বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে। এই দেশের মাইন্ড সেট আপ মাদ্রাসাগুলো এমনি এমনি বানায় নাই। এই ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গিজ গিজ করে আপনারা মনে করেছেন। আচ্ছা ভাই একটা কথা বলি, এই আমি একটা নিম গাছের চারার দাম মাত্র ৩০ টাকা বা ৫০ টাকা, বা কখনো ১০০ টাকা সর্বোচ্চ। এই নিমের চারা দিতে আমার অবস্থা কেরাসিন, আমার অবস্থা কেরাসিন। সেই জায়গায় সকালবেলা মাদ্রাসার ঘোষণা দেয়, বিকেল বেলা ইট সিমেন্ট আসে,
পরের দিন রাত্রে ফাউন্ডেশন হয়, 3 মাসের মাথায় ফুল বিল্ডিং, 2 বছরের মাথায় 2 তলা, 3 বছরের মাথায় 5 তলা, কেমনে হয় এটা? আর আমি মাসে 1 লাখ টাকা নিমের চারা রোপণ করার টাকা আনতে আমার পাহাড় ঠেলার কারণ মতো ওই ব্যাপার। মাদ্রাসায় তো করাপ্ট লোকেরা ডোনেট করে যাতে আল্লাহ মাফ করে। এটা শুধু করাপ না, এটাও আমি কিঞ্চিত দ্বিমত পোষণ করলাম, আপনার সাথে অর্ধেক একমত। এইখানে শুধুমাত্র এটা তো আইবাস কত কত 5 তলা বিল্ডিং বানাতে কত টাকা লাগে আপনি আমার চেয়ে ভালো জানেন, ঠিক আছে? একটা বিল্ডিং বানাতে কত টাকা লাগে? এত তাড়াতাড়ি শুধু কি চাঁদা তুলেই হয় 10 টাকা 5 টাকা 20 টাকা? হ্যাঁ, ওটাও আছে যে চাপ দিয়ে টাকা নেয়, বেচতে চলে যাওয়ার চেল চালায়, কারণ কাম খাইছে ঘুষ, বোনের ওয়ারিশ মারা, ভাইয়ের ওয়ারিশ মারা, চাচার ওয়ারিশ মারা, ভাইস্তের ওয়ারিশ মারা, ভাগ্নের ওয়ারিশ মারা, ফুপুর ওয়ারিশ মারা, এরা মসজিদে টেয়া দেয়, চেল চালায় বেচতে চলে যাবে, এই আশায়। আচ্ছা, মানলাম, কিন্তু এত টাকা কিভাবে আসে? এত টাকা যে মৌলবী ভাত পায় না, 3 মাস চাকরি করে নাই, তার পিছু তার পাশার নিচে আপনি 3 লাখ দেখেন না পাগলা কি পীরের ওই যে টাকা যখন গুনে, হ্যাঁ, কোটি 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 টাকা সেটা। টাকা মনে করে এইভাবে বেচতে চলে যাবে, কিন্তু এত সহজ না। ইসলামের পরিভাষায় হারাম টাকা দিয়ে কিছুই হবে না, কোনো ইবাদত কবুল হবে না। যদিও আজকাল মৌলবীরা ফতোয়া পাল্টাই ফেলতেছে, যেমন আগে বলতো ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, তারপর মাইক হারাম, এখন এগুলো সব জায়েজ হয়ে গেছে। এরকম ফতোয়া 2-1 জন দেওয়া শুরু করেছে, হারাম টাকায় বানানো যাবে। কিন্তু আপনি টাকা ফেসবুকে বেচতে- লাইভ করেছে, এটা কেমনে বলবেন? জি, সে তো জি, জি। ফেসবুকে লাইভ করেছে, ইউটিউব চ্যানেল আছে তার। হ্যাঁ, ওরা ওই যে ইসলামকে এটাই আমি বলি, ইসলামকে এরা ইলাস্টিক বানিয়ে ফেলেছে। যখন যেটুক দরকার তখন টান দেয় ইসলামের, এইভাবে টানে ইলাস্টিকের মতো, আবার যখন ছেড়ে দেয় একটু ছোট বানায়, মানে যখন যেটুক দরকার অতটুকু ইলাস্টিক। ইসলামকে বাংলাদেশের মৌলবী বিশেষ করে পুরো ইলাস্টিক বানিয়ে ফেলেছে। ইসলামের ক্ষতি বাংলাদেশের মৌলবী, মাদ্রাসার মৌলবীর সাথে বেশি ক্ষতি পৃথিবীর কেউ করেনি, ভবিষ্যতেও করতে পারবে না। ইসলামের এত ক্ষতি, মুসলমানের এত ক্ষতি। সারা পৃথিবীতে মুসলমান সম্পর্কে যে খারাপ মাইন্ড সেট তৈরি হয়েছে, মন্দ মাইন্ড সেট তৈরি হয়েছে, মন্দ পিকচার চলে গেছে, যে নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে, এর জন্য কিন্তু মুসলমান মৌলবীরাই বেশি দেয়। ঠেকাইতে রাখতে পারবেন না। মাদ্রাসায় কোনোদিন শুনেছেন কোন মৌলবী মাদ্রাসার বলৎকারের বিরুদ্ধে কথা বলে? কেন কথা বলে না? কেন নয়? একটা মানুষকে একটা মৌলবী নাম বলেন যে সে বলেছেন, সে জামাত হোক, হেফাজত হোক, ইসলামী মজলিস হোক, খেলাফতে মজলিস হোক, কত ইসলামী নামে 29টা রাজনৈতিক দল আছে, জীবনে শুনেছেন? একটা পোস্ট দিতে দেখেছেন মাদ্রাসার বলৎকারী? বরং বলে কি জানেন, ইহুদ্দিন আসারের ষড়যন্ত্র, এগুলো মিথ্যা কথা। মসজিদের জুতাচুরি হয়, আমাকে কি বলেছিল জানেন? এদের মুরব্বী, শয়তান করায় এগুলা। যে একদিকে শয়তান করা, মসজিদ থেকে জুতা চুরি হয়, কি বলে জানেন? কয়েকগুলো এনজিও করা, এনজিও নাকি মসজিদ থেকে ইহুদি খ্রিস্টানরা এসে জুতা চুরি করা, এগুলো বলছে আমার। ধন্যবাদ।